স্বাস্থ্য দুরন্তমন। কথায় বলে ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া। এই ভোরের হাওয়া শরীরের জন্য খুবই উপকারী। আমরা সবার সুস্থতা কামনা করি। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো শিশুর রক্তশূন্যতা নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার রুকসানা পারভিন। আপা, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে, দুরন্ত টিভিকে এবং আমার দর্শকদেরকে। আপা, আমরা প্রায় শুনে থাকি যে শিশুরা রক্তশূন্যতায় ভুগছে। এই রক্তশূন্যতা আসলে কি, এ ব্যাপারে যদি আমাদের একটু বুঝিয়ে বলতেন। রক্তশূন্যতা, এটাকে আমরা যেটা কমনলি অ্যানিমিয়া বলে থাকি, এমন একটা অবস্থা যেখানে শরীরের রক্ত বয়স ভেদে হিমোগ্লোবিন একটা নির্দিষ্ট লেভেলে নিচে চলে যায়। রক্তশূন্যতা যেমন বয়স ভেদে বিভিন্ন রকম হতে পারে, একই সাথে ছেলে বা মেয়ে হিসেবেও আলাদা হতে পারে। একটা নির্দিষ্ট লেভেলের নিচে যদি চলে যায় তাকে আমরা রক্তশূন্যতা বলে থাকি। রক্তশূন্যতা হলে শিশুদের মধ্যে কি কি লক্ষণ দেখা যাবে? রক্তশূন্যতা হলে শিশুদের মধ্যে মারা কিছু লক্ষণ দেখতে পারবেন যে বাচ্চাটার মধ্যে এক নম্বর হচ্ছে ক্ষুধা মন্দা, খেতে চাইবে না বাচ্চা, তার অরুচি হবে, সে খিটখিটে মেজাজ থাকবে, তার কোনো কিছুই ভালো লাগছে না, মানে তার প্লেফুলনেস যেটা সেটা চলে যায়, ঘুম কম হতে পারে। এই ধরনের কিছু ভেগ সিমটম যেগুলোকে বলি সেটা হতে পারে। এছাড়া আরেকটা যেটা রক্তশূন্যতা হলে যেহেতু আমরা বুঝতে পারছি এখানে হিমোগ্লোবিন কমে যায়, ফ্যাকাশে হয়ে যায়। অনেক সময় বাবা মারাই বুঝতে পারেন যে বাচ্চাটাকে যেন ফ্যাকাশে লাগছে। এছাড়া অনেক সময় দেখা যায় যে বাচ্চাটা হয়তো অন্য কোনো কারণে ডাক্তারের কাছে এসছেন, যেটা আমাদের হয়তো চোখে ধরা পড়ছে যে বাচ্চাটিকে খুবই ফ্যাকাশে লাগছে, তখন আমরা সন্দেহ করে রক্তের পরীক্ষা করে হিমোগ্লোবিন লেভেলটা দেখে থাকি। এই হিমোগ্লোবিনের লেভেল যে দেখা হয়, এর স্বাভাবিক মাত্রাটা কত, বা এর থেকে কত কমে গেলে সেটাকে আমরা রক্তশূন্যতা হিসেবে ধরে নেব? এটা স্বাভাবিক মাত্রাটা আসলে এটাও বয়স ভেদে এবং ছেলে এবং মেয়ে হিসেবে কিছুটা পরিবর্তন আছে। কমনলি আমরা একটা ধারণা আছে যে এটা 1 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে যদি 11 গ্রামের নিচে চলে যায় তাহলে আমরা রক্তশূন্যতা বলে থাকি। তবে এই লেভেলটা যত নিচে নামে তত অ্যানিমিয়ার সিভিয়ারিটিটা তত বেশি হয়ে থাকে এবং তার লক্ষণটাও যত বেশি হিমোগ্লোবিনটা কমতে থাকে লক্ষণ প্রকাশ পায়। হয়তো যেমন যার হিমোগ্লোবিন 10.5 বা 10, তার হয়তো খুব একটা সিমটম থাকে না। আবার যার হিমোগ্লোবিন 7 বা 7.5, তার কিন্তু অনেক সিমটম দেখা যায়। আর যদি তার চেয়েও কমে যায় তাহলে অনেক জটিলতা তৈরি হয়। এই রক্তশূন্যতা কি কি কারণে হতে পারে, বা হিমোগ্লোবিনের পরিমাণটা কি কারণে কমে যেতে পারে? এটা তো ব্রড হেডিংয়ে অনেক কারণ থাকতে পারে। যদি আমরা চিন্তা করি যে একদম প্রথমে হচ্ছে আমি হিমোগ্লোবিন কম, আমি কম খাচ্ছি, পুষ্টিহীনতা একটা কারণ, পুষ্টিজনিত কম খাওয়ার কারণে হতে পারে। সেটা শুরু হবে অনেক আগ থেকে, সেটা আমি পরে বলছি। এরপর যদি কোনো ক্রনিক ব্লাড লস হয়, প্রায় তার যে কোনো অর্গান দিয়ে অল্প অল্প ব্লাড লস হচ্ছে, অথবা শরীর প্রতিনিয়ত রক্ত ভেঙে যাচ্ছে, লোহিত রক্তকণিকা ভেঙে যাচ্ছে। আমরা এখানে একটু একটা কথা বলে রাখি যে হিমোগ্লোবিন হচ্ছে এটা আমরা থাকে রক্তের লোহিত রক্তকণিকা, এটাকে ধারণ করে এবং এর কাজ কি এটা জানতে হবে। কেন এই সমস্যাগুলো হচ্ছে? এটাকে অক্সিজেনকে ক্যারি করে শরীরের বিভিন্ন জায়গাতে নিয়ে যায়। আমরা জানি যে অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। শরীরের বিভিন্ন অঙ্গ কাজ করছে এই অক্সিজেনের জন্য এবং সেটা বহন করছে হিমোগ্লোবিন এবং সেটা থাকে রক্তকণিকাতে। তো আমরা একটা বলেছি পুষ্টিজনিত কারণ, 2 নাম্বার ক্রনিক ব্লাড লস, 3 নাম্বার যদি আরবিসি ক্রনিক্যালি তার ভাঙতে থাকে, 4 নাম্বার হচ্ছে যদি তার ক্রনিক কোনো ডিজিজ থাকে তাহলেও কিন্তু তার রক্তশূন্যতা হবে। আর এর মধ্যে আমরা যেটি বাচ্চাদের জন্য বেশি হাইলাইট করতে চাই সেটা হচ্ছে পুষ্টিজনিত কারণে অ্যানিমিয়া, যেটা আমাদের দেশে বেশ কমন। এই পুষ্টির অভাবজনিত কারণে যে রক্তশূন্যতা দেখা দিচ্ছে, এ ব্যাপারে যদি আমাদের একটু বিস্তারিত বুঝিয়ে বলতেন। পুষ্টির অভাবজনিত যে রক্তশূন্যতা, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ এবং আমাদের সমাজে ব্যাপকভাবে এটা হচ্ছে। এটা আসলে বলতে গেলে একদম শুরু থেকে গোড়ায় চলে যেতে হবে। একটি বাচ্চা জন্ম হয় যখন, তার আগে মাকে আমরা কিছু পুষ্টি দিয়ে থাকি, যেমন আয়রন, মানে সাপ্লিমেন্ট দিয়ে থাকি। তখন যদি মা আয়রন না খেয়ে থাকেন অথবা ওই ডিউরিং গর্ভকালীন সময় মা যদি রক্তশূন্যতা ভুগে থাকেন, এটা একটা কারণ হতে পারে। এবং সেই বাচ্চাটি হলে তার শরীরে কিন্তু তার হিমোগ্লোবিনটা কম থাকতে পারে। এরপর বাচ্চা হয়ে যাওয়ার পর বাচ্চাটা যদি আগে হয়ে যায় তার রক্তের হিমোগ্লোবিনের লেভেল কম থাকতে পারে। এরপর আমরা বাচ্চা হওয়ার পরে আমরা জানি যে বাচ্চাকে আমরা 6 মাস পর্যন্ত শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করানো হবে, যেটাকে আমরা বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। অনেক সময় দেখা যায় যে
মারা এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং না করিয়ে বাচ্চাকে কোনো কৌটা অথবা গরুর দুধ খাইয়ে থাকেন, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা একটা সাধারণ ধারণা আছে যে পাতলা করে খাওয়ানো হয়, গরুর দুধ বা ফর্মুলাকে পাতলা করে খেলে এটাতে রক্তশূন্যতা হয়। আরেকটা জিনিস আমি দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে আমাদের মাতৃদুগ্ধে যে পরিমাণ আয়রন আছে সেটা কিন্তু বাচ্চার শরীরে খুব সহজে অ্যাবজর্ব হয় এবং তার হিমোগ্লোবিন লেভেল মেনটেন করতে সাহায্য করে। কিন্তু কৌটা দুধ বা গরুর দুধে যে পরিমাণ আয়রন আছে সেটা কিন্তু বেশিরভাগই অ্যাবজর্বটা ভালো হতে পারে না, বডি থেকে বের হয়ে যায়। এরপর আসি, আমরা জানি যে 6 মাসে বয়সে পূর্ণ হলে আমরা বুকের দুধের পাশাপাশি বাচ্চাকে অন্যান্য পরিপূরক খাবার দিয়ে থাকি। আমরা 6 মাস বয়সে বাচ্চাকে যদি আয়রনযুক্ত খাবারটা আমরা যোগ করতে পারি খাবারে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা সেই আগে থেকে শুরু করে মাকে গর্ভকালীন সময়ে এবং ল্যাকটেটিং পিরিয়ডে, যে সময়টা উনি বাচ্চাকে মাতৃদুগ্ধ পান করাবেন, এই সময় মাকে পুষ্টিকর খাবারের পাশাপাশি আয়রন সমৃদ্ধ খাবার তো উনি খাবেনই, এছাড়া ওনাকে এক্সট্রা আয়রন খেতে হবে, এক্সট্রা আয়রন ফলিক অ্যাসিড এটা উনি নিয়ে থাকবেন। এবং বাচ্চাটা হওয়ার পরে শুধুমাত্র এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং করাবেন এবং 6 মাস বয়সে তাকে পরিপূরক খাবারটা যাতে যথাযথ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আপা, এই আয়রন সমৃদ্ধ খাবারগুলো কি কি এবং কোন ধরনের খাবারগুলো বেশি দেওয়া উচিত? আমরা খেতে বলি বাচ্চাকে খিচুড়ি দিয়ে শুরু করে চাল, ডাল, তেল এবং এর সাথে কিছু সবজি, যেখানে সবুজ এবং অন্যান্য রঙিন শাকসবজি থাকবে, এবং ধীরে ধীরে বাচ্চাটির খাবারে, এবং এই প্রক্রিয়াটি হবে ধীরে ধীরে গ্র্যাজুয়াল, মাছ, মাংস, ডিম এগুলো আমরা অ্যাড করব। আরেকটা কথা আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আয়রন সমৃদ্ধ খাবার যদি আমরা সহজে বুঝতে পারি, যেই খাবারগুলো একটু রংটা লালচে বা কালচে, এই ধরনের খাবারগুলো যেমন মাংসে আছে, মাছে আছে, শিং মাছে থাকতে পারে, তারপর যেই তরি তরকারি বা ফলমূলগুলো একটু কালচে কালারের, মাংসের কলিজা, হ্যাঁ খুবই ভালো, একটা মুরগির কলিজাতে আছে, ডিমের কুসুমে আছে, লাল বা গাঢ় রঙের শাকসবজি, লাল শাক বা অন্যান্য সবুজ শাকসবজি, প্লাস ফলমূলের মধ্যে আমরা কাঁচা কলা, এখানে সবজিতে কচু শাক বা অন্যান্য কচু এগুলো আছে, তবে সেগুলো আমরা খুব আর্লি দিব না। এই খাবারগুলো আয়রন রিচ খাবার, এগুলো আমরা শুরু করব। আরেকটা কথা আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই, আমি যেহেতু বলেছি যে 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ালে এটা সাফিসিয়েন্ট, কিন্তু কিছু ক্ষেত্রে একটু আছে যে বাচ্চাকে আলাদা বুকের দুধ খাওয়ালেও বাচ্চাকে আলাদাভাবে আয়রন দিতে হয়। যদি কোনো কারণে ডাক্তারের কাছে রুটিন মনিটর করতে গেলে বাচ্চাটিকে ফ্যাকাশে মনে হয় 1.5-2 মাসে, অনেক সময় হতে পারে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়াটা বেড়ে গেল, অথবা বাচ্চা যদি সময়ের আগে হয়ে যায়, যেটা আমরা বলি যে প্রিম্যাচিউর, প্রিটার্ম বেবি, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তার আয়রনটা আগে থেকে কম থাকে, কারণ সে পরিপূর্ণ সময়ের আগেই পৃথিবীতে এসেছে। সেক্ষেত্রে তাদেরকে 1.5 মাস বয়স থেকে আমরা রুটিনলি আয়রন এবং ফলিক অ্যাসিড দিয়ে থাকি, কারণ দেখা গেছে যে তাদের ক্ষেত্রে বুকের দুধ খেলেও তার অ্যানিমিয়াটা দেখা যেতে পারে। সেটা প্রিভেনশনের জন্য আমরা আগে থেকে দিয়ে দিই। সময়ের পূর্বে যে বাচ্চারা জন্ম নেয় তাদের ক্ষেত্রে আয়রনটা কিভাবে দেয়া হয়, মানে কোনো ওষুধ হিসেবে দেয়া হয় নাকি? জি, আমরা যে বাচ্চাগুলো আগেই হয়ে যায় ভূমিষ্ঠ, তাদেরকে আমরা তাদের কিছু নিয়ম আছে, এটা আমরা কিছু ভিটামিন দিই তাদের 2 সপ্তাহ বয়স থেকে, এবং 1.5 মাস বয়স থেকে তাদেরকে আমরা সিরাপ বা ড্রপের মাধ্যমে এক্সট্রা তাকে আমরা আয়রন দিয়ে থাকি এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চালাই। আরেকটা কথা বলতে চাই, এছাড়া অনেক সময় রুটিনলি দেখা গেছে যে একটি বাচ্চা বাবা মা হয়তো অন্য কারণে এনেছে, কিন্তু আমরা ধরা পড়লো যে বাচ্চাটাকে আমার কাছে খুব ফ্যাকাশে লাগছে, তখন আমরা হয়তো ওনারা জানেন না, আমরা তখন রক্তের পরীক্ষা করি। যদি আমরা সন্দেহ করি যে তার রক্তশূন্যতা থাকতে পারে, আমরা রক্তের পরীক্ষা করে যদি আমরা পাই যে তার হিমোগ্লোবিন কম 7, 8 বা 9 এরকম, তখন আমরা খোঁজার চেষ্টা করি, রক্তের রিপোর্ট দেখে বোঝা যায় তার কারণটা কি। রক্তের হিমোগ্লোবিন ছাড়াও আমরা আরও অন্যান্য পেরিফেরাল ব্লাড ফিল্ম বলি বা অন্যান্য কিছু টেস্ট আছে যার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি যে তার অ্যানিমিয়াটা কেন হয়েছে। আমরা এগুলো করি এবং কারণটা খোঁজার চেষ্টা করি। সেই কারণটা খুঁজে বের করতে পারলে যদি সেটা পুষ্টিজনিত হয় তাহলে আমরা পুষ্টির দিকে জোর দিব, অথবা যদি তার অন্য কোনো অসুখের কারণে হতে পারে সেটা আমরা সেই অসুখটা ডায়াগনোসিস করব এবং অ্যাট দ্য সেম টাইম আমরা ওটা ট্রিটমেন্ট করব। আমরা একজন শিশুর মধ্যে কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝবো যে তার মধ্যে আয়রনজনিত বা রক্তশূন্যতার কারণে কোনো জটিলতা তৈরি হচ্ছে এবং সেই অনুযায়ী আমাদের দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত? একটু হচ্ছে অ্যানিমিয়ার বা রক্তশূন্যতার সাধারণ কিছু লক্ষণ আছে, যেমন প্রথমে হচ্ছে বাচ্চার ক্ষুধামন্দা দেখা যাবে, তার খাওয়ার প্রতি অরুচি, ক্ষুধামন্দা থাকবে খুবই, সেটা অনেক সময় অনেক সিভিয়ার পর্যায়ে চলে যায়, খেতে চাইবে না। আবার অনেক সময় বাচ্চা দেখা যায় যে কিছু অন্য জিনিস খাচ্ছে, ইনার জিনিস যেটা খাদ্য নয়, এ ধরনের কিছু খেতে পারে। এছাড়া বাচ্চার অস্থিরতা, খিটখিটে ভাব, ঘুম না হওয়া বা তার সেই স্বাভাবিক যে তার প্লেফুলনেস, ওয়েলবিং সেটা কমে যাবে।
এছাড়া অনেক সময় বাবা মারাও বুঝতে পারেন যে বাচ্চাটি একটু সাদা লাগছে বা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, হাত পাটা যেন সাদা মনে হচ্ছে। আর কোনো কোনো সময় বাবা মা যদি বুঝতে নাও পারেন, পাড়ার প্রতিবেশী বা আত্মীয় স্বজনের চোখে পড়ে যে বাচ্চাটি সাদা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সাধারণ লক্ষণ। আবার যদি এমন হয় যে এটা ওনারা হয়তো খেয়ালই করেনি, বাচ্চার আয়রন একটা হিমোগ্লোবিন লেভেল যদি একটা বিপজ্জনক পর্যায়ে নিচে চলে যায়, তাহলে বাচ্চার কিছু সিমটম দেখা দিবে। যেমন বাচ্চাটার শ্বাসকষ্ট হতে পারে, তার হার্ট তখন পাম্প করার অ্যাক্টিভিটিটা তার কমে যায়, মানে পাম্প করতে করতে হার্ট ফেলিওর বলি আমরা ওটাকে ডাক্তারি ভাষায়, হার্ট ফেলিওর হতে পারে, তার শরীরে পায়ে পানি আসতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। এগুলো হচ্ছে বেশ একটা সিরিয়াস পর্যায়ে। তখন তো অবশ্যই উনি হাসপাতালে আসবেন এবং ডাক্তার সাহেব দেখলে বুঝতে পারবেন বাচ্চাটিকে, উনি পরীক্ষা করলে বুঝতে পারবেন। এরপর সেই অনুযায়ী উনি কিছু রক্তের পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে ঠিক হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। আপা, আমরা পুষ্টির অভাবজনিত কারণগুলো সম্পর্কে জানলাম। আপনি প্রথমে বলেছিলেন কিছু রোগের কারণেও রক্তশূন্যতা দেখা দিতে পারে। এই সব রোগের সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। এগুলোর মধ্যে একটা অংশ রয়েছে যেটা জন্মগত সমস্যার কারণে হয়ে থাকে। যেমন আমরা থ্যালাসেমিয়া শব্দটা শুনেছি, আমরা কম বেশি সবাই পরিচিত। জন্মগতভাবে যদি শরীরে বাচ্চাটির রক্ত ভেঙে যায়, একটা নির্দিষ্ট সময়ের পরে দেখা যায় যে তার শরীরে ক্রনিক্যালি প্রতিনিয়ত তার লোহিত রক্তকণিকা ভেঙে যাচ্ছে। থ্যালাসেমিয়া সেটা একটা এক্সাম্পল। এছাড়া এই গ্রুপের মধ্যে আরও অন্যান্য অসুস্থতা আছে। এতে লোহিত কণিকা প্রতিনিয়ত ভাঙছে এবং নির্দিষ্ট সময় পরপর তাদেরকে আমরা রক্ত দিতে হচ্ছে, এটা একটা অসুখ। এছাড়া আরেকটা হতে পারে যে তার শরীরে তৈরি হচ্ছে না, আরবিসি তৈরি হচ্ছে না, মানে লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে না। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে, যেটা জন্মগতভাবে হতে পারে অথবা পরবর্তীতে কোনো রেডিয়েশন বা কোনো ড্রাগস বা কোনো ভাইরাল ইনফেকশনের মাধ্যমে হতে পারে। এছাড়া রয়েছে কিছু রক্তরোগ, ক্যান্সার, ওটাও কিন্তু বাচ্চাদের মধ্যে বেশ দেখা যায়। যে রক্তরোগের ক্যান্সারগুলো আমরা জানি, লিউকিমিয়া শব্দটির সাথে আমরা অনেকে পরিচিত। অ্যাকিউট লিউকিমিয়া একটা কমন বাচ্চাদের ক্ষেত্রে। লিউকিমিয়া হলে বাচ্চার অনেক রক্তশূন্যতা হয়ে থাকে। এছাড়া আরও কিছু আছে, যদি শিশুটি কোনো ক্রনিক ডিজিজে আক্রান্ত অনেক দিন ধরে, যেমন হতে পারে তার ক্রনিক কিডনি ডিজিজ, এটাতে কিন্তু বাচ্চা অ্যানিমিয়া হয়ে যাবে। এছাড়াও অন্যান্য অসুখ হয়েছে, যেমন জন্মগত কোনো ত্রুটি লং টার্ম আছে, বাচ্চার খাবার অ্যাবজর্পশন হচ্ছে না, বা অন্যান্য যে কোনো ক্রনিক বা জন্মগত ত্রুটি যদি থাকে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বাচ্চাটা খাবার হয়তো খাচ্ছে কিন্তু তার মেটাবলিজম রেট বা রক্ত তৈরি হওয়ার প্রক্রিয়াতে কোথাও বাধাগ্রস্ত হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটি অ্যানিমিয়াতে আক্রান্ত হতে পারে। আপা, কোনো শিশু যদি রক্তশূন্যতায় আক্রান্ত হয়েই থাকে, সেক্ষেত্রে তার চিকিৎসা ব্যবস্থা কীরকম হবে? রক্তশূন্যতায় আক্রান্ত হলে এটা আমরা দেখি, তার হিমোগ্লোবিনের লেভেল দেখি, সেটা দেখে চিকিৎসা করি এবং তার কারণ দেখতে হবে। কারণটা খুব ইম্পর্টেন্ট। আমরা আলোচনা করেছি পুষ্টিজনিত, যেটা আমরা আয়রনের অভাবে হচ্ছে, সেটা যদি আমরা ডায়াগনোসিস করি, আমরা আয়রন সাপ্লিমেন্ট দিই এবং ফলিক অ্যাসিড। তারপরেও কথা আছে, একটা ডেঞ্জার লেভেলের নিচে চলে গেলে অথবা বাচ্চার যদি কোনো জটিলতা দেখা যায়, যে বাচ্চা অনেক অ্যানিমিক, একদমই সাদা, হিমোগ্লোবিন খুব কম, 6-এর নিচে 5-এর নিচে চলে গেছে, বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, হার্ট ফেলিওর, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাকে ইমিডিয়েট আমরা আয়রন সাপ্লিমেন্ট দিয়ে বাচ্চাকে ঠিক করার সময় সাপেক্ষ ব্যাপার, বাচ্চা খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা রক্তে লোহিত রক্তকণিকাটাকে বাচ্চাকে ভর্তি করে আলাদাভাবে ওর শরীরে দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে ইনজেক্টেবল আয়রন দেওয়া হয়ে থাকে, এটা হলো এক ধরনের। এছাড়া আমরা থ্যালাসেমিয়া সংক্রান্ত ব্যাপারটা বলেছি। আমরা সবাই জানি থ্যালাসেমিয়া হলে বাচ্চাটিকে নিয়মিত রক্ত দিতে হয়, মানে মান্থলি। এটাও ডিপেন্ড করছে তার সিভিয়ারিটির উপরে। কাউকে 1 মাস পর পর, কাউকে 2 মাস বা 3 মাস পর পর নিয়মিতভাবে তাকে রক্তের লোহিত রক্তকণিকাটি আলাদাভাবে করে সেটা শরীরে রিপ্লেস করে তার হিমোগ্লোবিন লেভেলটা মেনটেন করা হয়। আর যেটা আমরা বলেছি, যদি রক্ত জন্মগতভাবে না হয় বা লিউকিমিয়া, সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রয়োজনে রক্ত বা লোহিত রক্তকণিকা দিব অথবা ইনজেকশন দিব, কিন্তু পাশাপাশি সেই রোগটির চিকিৎসা করতে হবে। যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বা লিউকিমিয়া হলে সেই রোগটির চিকিৎসা করব, পাশাপাশি তার হিমোগ্লোবিন লেভেলটা নির্দিষ্ট লেভেলের উপরে উঠাবো। এই রক্তশূন্যতা কোনো শিশুর যেন না হয়, সেক্ষেত্রে বাবা মায়েরা পূর্ব থেকে কি কি বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন? আচ্ছা, এটা খুবই ভালো প্রশ্ন। এটা আমরা আগে জানি যে প্রিভেনশন অলওয়েজ বেটার দেন কিওর। একটা বাচ্চার সুস্থতা, তার বেড়ে ওঠা, তার স্বাভাবিক কাজকর্ম, তার প্রাণ চাঞ্চল্য, এগুলোর জন্য কিন্তু আমাদের হিমোগ্লোবিন একটা নির্দিষ্ট লেভেলের উপরে থাকতে হবে। বাচ্চাটির ব্রেইনের যথাযথ বিকাশ সবকিছুর জন্যই দরকার। কাজে আমরা এটা প্রতিরোধ করাটা খুব জরুরি। তো এটা শুরু হবে মাতৃগর্ভে থাকাকালীন সময়। আমরা জানি যে বাচ্চাটি যখন মায়ের পেটে থাকে, মা রেগুলার অ্যান্টিন্যাটাল চেক আপে যান, তখন
একজন ডাক্তারের আন্ডারে বা কোনো হেলথ কমপ্লেক্সে নিয়মিত যাবেন ওই বিষয়ে, ধাত্রীবিদ্যা বিষয়ে উনি ওখানে দেখা করবেন এবং ওনারা রক্তের পরীক্ষা করবেন, রুটিনলি করা হয়ে থাকে। সেখানে ওনার হিমোগ্লোবিন লেভেল দেখা হয় এবং ওনাকে একটা নির্দিষ্ট সময়ের পরে গর্ভকালীন সময় ওনাকে আয়রন খেতে হবে, আয়রন ক্যাপসুল, ফলিক অ্যাসিড খাওয়া হয়। এবং বাচ্চা হওয়ার সময় তার অনেক সময় কোনো মায়ের অনেক রক্তপাত হয়, সেক্ষেত্রে কোনো সময় মাকে রক্ত দিতে হতে পারে। এছাড়া বাচ্চা হয়ে যাওয়ার পরেও ল্যাকটেটিং পিরিয়ডে মায়ের খাবারের দিকে খেয়াল রাখতে হবে, কারণ বাচ্চাটি আমরা জানি যে 6 মাস পর্যন্ত শুধু বুকের দুধটাই তার প্রধান খাদ্য। তো বুকের দুধের মাধ্যমে যে আয়রনটি সে পেয়ে থাকে সেটা তার জন্য খুবই জরুরি, সেটা তার রক্তের হিমোগ্লোবিনের লেভেল মেনটেন করে। এরপর 6 মাস পূর্ণ হলে মা যে পরিপূরক খাবার শুরু করি, মানে 180 দিন হলে বুকের দুধের পাশাপাশি উনি যে পরিপূরক খাবার হবে সেটা হবে একটা ব্যালেন্স ডায়েট। মানে সেটা আমরা একটা পরিপূরক খাবারে তাকে কার্বোহাইড্রেট, শর্করা, প্রোটিন, তারপর ফ্যাট এবং ভিটামিন, মিনারেলস এগুলো সঠিক মাত্রায় থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে এখানে দেখা যায় যে শর্করা জাতীয় খাবারটা প্রাধান্য পাচ্ছে, উনি এটা অতিরিক্ত মাত্রায় শর্করা দিবেন না। কার্বোহাইড্রেটের পাশাপাশি প্রাণীজ প্রোটিনগুলোতে কিন্তু আয়রন আছে ভালো মাত্রাতে, যেমন আমরা মাংস, কলিজা, মাছ, ডিমের কুসুমে, এছাড়া আমরা কিছু সবজি এবং ফলমূল। আমি সহজভাবে মায়েদের বোঝার জন্য বলে দিই যে যেই ফল বা সবজি বা তরকারি কাটলে কালো হয়ে যায়, বুঝতে হবে যে তাতে আয়রন রয়েছে। যেমন কলা হতে পারে, পেয়ারা, মৌসুমী ফলের মধ্যে আম, এছাড়া ডালিমের রসে আয়রন থাকে। আর সবজিতে আছে কাঁচা কলা খুবই ভালো, কচুতে আছে লাল শাক, অন্যান্য সবুজ যে শাকগুলো সেগুলো, এগুলোতে আমরা আয়রন যথেষ্ট পরিমাণে পেয়ে থাকি এবং সেগুলো আমরা নিয়মিত খাবারে রাখবো। পুষ্টির দিকটা বললাম, ক্রনিক ব্লাড লসের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যেটা হচ্ছে কৃমির সংক্রমণ। বাংলাদেশে একটা বিশাল অংশের বাচ্চা, 1 বছরের বেশি বা আরও 2 বছর, বিলো 5 ইয়ার্স বাচ্চাদের ক্ষেত্রে ক্রনিক কৃমির সংক্রমণ হয়ে থাকে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কজ, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। কারণ এই কৃমিটি প্রতিদিন একটু করে রক্ত খেয়ে ফেলছে, এভাবে দিনের পর দিন বাচ্চাটি দেখা যায় যে এই কৃমির সংক্রমণের কারণে রক্তশূন্য হয়ে পড়ছে। সেক্ষেত্রে বাচ্চাটিকে একটা নির্দিষ্ট সময় পর পরে আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী, অথবা আমাদের কিন্তু ন্যাশনাল প্রোগ্রাম আছে কৃমির ওষুধ খাওয়ানোর, সেটা যদি আমরা খাই তাহলে কিন্তু আমরা এটা প্রিভেন্ট করতে পারি। এছাড়া বাচ্চাটির অন্যান্য যদি কোনো সমস্যা থাকে, কোনো অন্য অসুস্থতা থাকে, ক্রনিক কোনো ইলনেস থাকে, সেটা নিয়মিত ট্রিটমেন্ট করব। আপা, আজকে আমাদের এত গুরুত্বপূর্ণ বিষয় জানানোর জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দুরন্ত টিভির প্রতি কৃতজ্ঞতা এবং সেই সাথে ছোট ছোট সোনামণি এবং তাদের বাবা মায়েদের প্রতি আমার যে প্রত্যাশা, তারা যাতে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থেকে মুক্ত থেকে একটি সুন্দর স্বাস্থ্যকর প্রাণোচ্ছল জীবনযাপন করে। আমরা কথা বললাম শিশুর রক্তশূন্যতা নিয়ে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে, নতুন একজন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের শিশুদের যত্নে রাখবেন। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।